চারদিকে বিপদের মধ্যে আছে, তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি, আমি অপরাধী। প্রফেসর ইউনূস, আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না, অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। দেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান, আর দলটিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 35.5% মানুষ। ভয়েস অব আমেরিকার এক জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা যায় 4.9% মানুষ এ বিষয়ে অনিশ্চিত মতামত দিয়েছেন। আপনি যা কিছুই করেন না কেন, সবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে গণেশ যে কোনো সময় উল্টে যেতে পারে, এবং গণেশ উল্টালে আপনি যেন কোথাও যেতে পারেন, দেশের ভিতরে থাকতে পারবেন না, বাইরে কোথাও যেতে পারেন, সেই জায়গাটা আপনি আগে ইনকাম যাই ছিল তা আলুর কেজি 80 টাকা হয় না। যদি শাসন না থাকে, আইন না থাকে, ব্যবস্থা না থাকে, দেশ তো চলবে না। এই আন্দোলন দেশের জন্য তো ভালো কিছু বয়ে আনবে না। রাস্তাঘাটে যানজট প্রচুর, আমি পরিস্থিতি আমরা আল্লাহর মতো ভালো নাই, আমাদের আইন নীতি সব দিক দিয়ে একদম কমে গেছে। জুলাই আগস্টে দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে, এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন, অতি উৎসাহী ফোলাফাইন, এই ফোলাফাইন গুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে, আওয়ামী লীগের দোষ। আওয়ামী লীগ যদি 15-16 বছরে এই এবার কি তাহলে সমন্বয়কদের জন্য বিপদে পড়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও ফুটেজ জন্য আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। চারদিকে বিপদের মধ্যে আছে, তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি, আমি অপরাধী। প্রফেসর ইউনূস, আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না, অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না, আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো। আপনার মন্তব্য একটু শুনতে চাই। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। যে কথা না বলা, এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি। যত কম বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বাঁচবো। সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো, এত তো খালি বাড়ছে। এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে, এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এখান থেকে আমরা চালাবো, এটা কি কারবার, কি হলো এটা? কাজে সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। সমস্যা পরিমাণ বাড়ছে, কমছে না। আমি একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণা পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায়। অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন। প্রশ্ন কেউ কেউ করছেন, প্রশ্ন উঠছে, আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে? খালেদ, তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি? হঠাৎ এটা নিয়ে তো আমি গণতন্ত্রের কথা বললাম আমার জন্য, আমি বললাম কি তো বলে আমিও তো, তুমি বলছো আমিও তো আছি, কাজে পৃথকভাবে বলতে হচ্ছে কেন? আমরা সেটাই বলতেছি। কাজে আমরা কেউ গণতন্ত্রের পক্ষে না, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, রুল অফ লর পক্ষে। এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না। তো কাজে যখনই মনে হচ্ছে যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে, তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা, এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে, আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলছেন না, আপনি তো শতবার শতমুখে গণতন্ত্রের কথাই বলবেন, আপনাদের সবারই বলা উচিত, কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা। অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা, নাকি আপনি আসলে বলতে চানো না, আপনি এরকম বলছেন? হতে পারে, মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না। এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি, কাজে মনের কথাটা বললাম আর কি। যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম। এটা আমার ধারণা এটা সবারই মনের কথা, সেটাকে প্রকাশ করা। তারাও চায় যে তারা বলুক, আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন, যেমন আমরা বলতে পারবো।
প্রফেসর ইউনূস, আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটাকে একটু ইলাবোরেশন আপনার কাছে আশা করতে পারি, যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না, এরকম আপনার মনে হচ্ছে কিনা? আমার মনে হচ্ছে তাই, কারণ বলতে পারছে না তো, মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না, যে সেটা বলা, এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব, তো জাতীয় দায়িত্ব এটা, যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের। শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই, এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে? আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে? আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে 96 থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে, বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটার জায়গাটাকে একটু, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে, যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক, এটা আমার তরফ থেকে হয়নি। আমি তাকে যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গিয়েছিলাম আমাদের মাইক্রোক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে, আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি, সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রোক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না। কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো। এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে। আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রতকরই, কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে 2007 সালে যে 111 সরকার আমরা যাকে বলি, তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা, সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা? যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন, অথচ আমরা উল্টা শুনেছি, আপনার মুখেও শুনেছি, যারা ওই সময় কুশলীন ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো, আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। এইটি কি একটা কোনো কারণ হতে পারে? এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন, যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায়, দেশ পরিচালনায়, সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা, চান কিনা, বা ওই জায়গা থেকে? যদি চাইতাম, খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম, বলে আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই, আমাকে দিয়ে না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকে দিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলা আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদের করছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। কে ছাড়ে যাও আপনাকে? দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে, বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না, আমি এই দায়িত্ব গ্রহণ করবো না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল। আমি বছর নিয়ে প্রশ্নই উঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন, এই কথা। আমি বলছি না, করবো না। তারপরে এরপরে তো কয় বছর, কয় কাণ্ড। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না ঠিক ব্যাপারটা, আমি যেটা জানি সেটা করি। মেক সেন্স। আপনার
মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন CNN-এ। সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক, শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়, যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে। এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যে আমি আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকে যে বললাম জোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলে ওনার রাগ উঠে যায়। আমাকে সুৎখোর না বললে ওনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে, পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না। ঠিক আছে, আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। পদ্মা নদীর কথাটা যখন উঠলোই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো, এটা বলো, এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো, এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন তো প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না। কেন বিরোধিতা করবো? দেশে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। তিনি বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। ওনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্র ওনার হাতে। আমার তো আমার গলার যত তীক্ষ্ণ। আপনি তো কথা বলেন না, বললে তো নিশ্চয়ই আপনার সাথে না। একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল? মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে, বা আপনি মনে আছে কিনা? আচ্ছা, আমি চারদিকে বিপদে, আপনি যা কিছুই করেন না কেন, সবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে গণেশ যে কোনো সময় উল্টে যেতে পারে, এবং গণেশ উল্টালে আপনি যেন কোথাও যেতে পারেন, দেশের ভিতরে থাকতে পারবেন না, বাইরে কোথাও যেতে পারেন, সেই জায়গাটা আপনি ঠিক রাখেন। বা ক্ষমতা ত্যাগের ক্ষেত্রে তার যে ঝুঁকি সমূহ কি কি আছে সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা একটা সম্পাদকীয় লিখেছিলাম, এবং সেখানে যেটি বলেছিলাম সে কথাটা আবার এই সময়টিতে আমার কাছে এসে মনে হলো যে সেটা নিয়ে আবার পুনরায় আলোচনা করার দরকার আছে। কেন দরকার আছে সেটা বলছি। সেটা হলো যুদ্ধের একটা অন্যতম কৌশল হলো পালানো, এবং অনেক বিখ্যাত যোদ্ধা সময়ের প্রয়োজনে তারা যতটা না যুদ্ধ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে তারা পালিয়েছেন, এবং পালিয়ে তারা শক্তি সঞ্চয় করেছেন, এবং ক্রমাগতভাবে তাদের সেই পলায়নপর যে মনোবৃত্তি এবং কৌশল, সেই কৌশলের পেছনে ছুটে অনেক বড় বড় রাজা বাদশাহ তাদের ক্ষমতা তারা শেষ করে ফেলেছে। তো এই জন্য যারা এই ক্ষমতায় আছেন, আসবেন বা গেছেন, তারা যদি পালানোর বিষয়, তাদের অভিজ্ঞতা, তাদের লেখাপড়া, তাদের কৌশল, তাদের করণীয়, এসব বিষয়ে তাদের যদি প্রস্তুতি থাকে তাহলে সকলের জন্য কল্যাণকর হয় এবং ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। অন্তঃস্থল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণকে সেবা করার জন্য, সততা বজায় রেখেছি, কিন্তু এদেশে সততার কোনো মূল্য নেই। আগে উদাহরণ দিই, যেমন শেরশাহের সঙ্গে যুদ্ধ হলো মুঘল সম্রাট হুমায়ুনের, বহুদিন ধরে সে যুদ্ধ। তো এখন শেরশাহ একজন গেরিলা নেতা, এবং সাকুল্যে তার 1010 তার সেই যাকে বলা হয় সৈন্য ছিল। তো সেই সৈন্য নিয়ে তিনি প্রবল পরাক্রান্ত মুঘল বাহিনীকে নাস্তানাবুদ তিনি করিয়েছিলেন। এর কারণ হলো তিনি চমৎকারভাবে পালাতে শিখেছিলেন, অর্থাৎ যুদ্ধের প্রলোভন দেখিয়ে বা যুদ্ধের জন্য সম্রাট হুমায়ুনকে উত্তেজিত করে তিনি তাকে জায়গা এবং বেজায়গায় নিয়ে এসেছিলেন। যেমন একবার বাংলায় তিনি আনলেন, এবং তিনি হুমায়ুনকে এতটা উত্তেজিত করলেন যে হুমায়ুন ভুলে গেল বাংলার প্রকৃতি, পরিবেশ এবং আবহাওয়া। তো
তো তিনি সেই শেরশাহকে আক্রমণ করার জন্য বাংলায় এলেন এবং আসার পরেই শুরু হলো বর্ষাকাল। চারিদিকে থই থই পানি, অঢেল পানি, এবং সেই প্রকৃতির খপ্পরে ফেলে পলাতক শেরশাহ তিনি বের হয়ে এলেন এবং ছোট্ট একটি যুদ্ধে তিনি মোগল বাহিনীকে পরাজিত করলেন, চৌসার যুদ্ধে। এবং হুমায়ুন এতটা বিপদে পড়লেন, বলতে গেলে তিনি সেই একজন ভিস্তুওয়ালা, তার কারণে তিনি প্রাণে বেঁচে গেলেন। তিনি নদীতে ঝাঁপ দিলেন, প্রচন্ড খরস্রোতা নদী। তো তার সেই সাঁতারের সামর্থ্য ছিল না, তিনি সাঁতার জানতেন, কিন্তু ভিস্তিওয়ালা তার এই দুরবস্থা দেখে তার যে মশকটি তিনি দিয়ে দিলেন চামড়ার তৈরি, এবং সেটাকে ফুলিয়ে তিনি নদী পার হয়ে পরে তিনি দিল্লিতে ফিরে গেলেন। এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারি, যারা কেবলই মাত্র পালিয়ে পালিয়ে শক্তি সঞ্চয় করে আবার প্রবল পরাক্রান্ত বাহিনীর সম্মুখে তারা হাজির হয়েছে। মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদের যে যুগান্তকারের যুদ্ধগুলো, বিশেষ করে রোমান সম্রাটের বিরুদ্ধে এবং পার্সিয়ান সম্রাটদের বিরুদ্ধে, এই পুরো যুদ্ধটাই ছিল গেরিলা কেন্দ্রিক। তিনি চমৎকারভাবে পশ্চাৎ প্রসারণ করতে পেরেছেন, পালাতে পেরেছেন, আবার দ্বিগুণ গতি নিয়ে তিনি ফিরতে পেরেছেন। এমনকি তিনি যখন মুশরিক ছিলেন, তিনি এই উহুদের যুদ্ধের সে পুরো ইতিহাসটা পাল্টে দিয়েছিলেন তার এই পলায়নপর মনোভাবের জন্য। তিনি পালিয়েছিলেন, অ্যাবসলিউটলি পালিয়েছিলেন, কেউ তাকে দেখতে পায়নি। কিন্তু যখন তিনি দেখলেন মুসলিম বাহিনী একটা জায়গা অরক্ষিত রেখে চলে গেছে, মানে মুসলিম বাহিনী ধরে নিয়েছে যে তারা বিজয়ী হয়েছে, তার গনিমতের যে মালামাল লুট করার জন্য সবাই দৌড় দিল, এবং আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি বারবার সতর্ক করেছিলেন, এবং তিনি বেশ কয়েকজনকে ওই পাহাড়ের উপত্যকাটিকে পাহারা দেওয়ার জন্য সেখানে নিয়োগ করেছিলেন। তারাও দৌড় দিল, আর সেই জায়গাটা অরক্ষিত দেখে খালিদ বিন ওয়ালিদ অল্প কয়েকজন সৈন্য নিয়ে পিছন থেকে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লো। ফলে কি হলো, পুরো উহুদের যুদ্ধ উল্টে গেল এবং প্রায় 70 জন সাহাবী সেই যুদ্ধে শাহাদাত বরণ করলেন, এবং আল্লাহ রাসূল সেখানে মারাত্মকভাবে আহত হলেন, সীমাহীনভাবে আহত হলেন আর কি। যাই হোক, এই যেটা বলছিলাম যে আপনাকে পালাতে জানতে হবে। যেমন শেখ হাসিনা, তিনি আমার সেই লেখাটা পড়েছিলেন কিনা আমি বলতে পারবো না, আমি সেখানে তাকে বলেছিলাম। এখন চিন্তা করুন যে তার যদি ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব না থাকতো এবং তিনি যদি ভারতে যেতে না পারতেন, এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতা, এখন একবার চিন্তা করেন তো সেই আগস্ট মাসের 5 তারিখে 6 তারিখে কি হতো। এবং ওই সময়টাতে জনস্রোত এতটা বিক্ষুব্ধ ছিল, তাকে যদি ক্যান্টনমেন্টের মধ্যে আশ্রয় দেওয়া হতো, জনগণ কি আচরণ করতো আমরা সেটা বলতে পারি না। তো কাজে তিনি যা কিছুই করেছেন সবসময়টিতেই তিনি কিন্তু পালানোর জন্য সবসময় একটা বিকল্প পথ তিনি খোলা রেখেছেন। এই অর্থ পাচার থেকে শুরু করে সকল কিছু তিনি সেভাবে করেছেন। আমাকে একটা একান্ত আলাপ আলোচনায় তিনি বলেছিলেন একবার, আমরা 20-25 জন, ঠিক এটা 2002-03 সালে তার সঙ্গে দেখা করতে এলাম। তো আমরা বিক্ষুব্ধ ছিলাম যে কোনো একটা বিষয়ে, এবং আমাদের অনেক অভিযোগ ছিল। তো তিনি আমাদেরকে ঠান্ডা করার জন্য যেটা বললেন 2002-03 সনে, যে 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে সর্বভারতের ক্ষমতাশীল বিজেপি সরকার এ নিয়ে পশ্চিমবঙ্গে দলটি রাস্তায় নেমেছে। বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালের সরকারের প্রধান ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয় কলকাতায়। এরই মাঝে বাংলাদেশের ইস্যুতে ভারত যা হচ্ছে সে পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন বাড়াবাড়ি হচ্ছে। একই সঙ্গে এই ইস্যুকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন। বাংলাদেশে নিয়ে বাড়াবাড়ি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছে হিন্দুরা, থানার বড়বাবু, বিচারপতি, এসপি, ডিম, কত হিন্দু, এগুলো দেখা যায় না? তিনি বলেন মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে, পূজা করার সুযোগ করে দিচ্ছে, এগুলো দেখতে পায় না? পাল্টা হামলা করা হয়েছে তার অস্থির মস্তিষ্কে। বাংলাদেশের কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষে কতটা অত্যাচার হয়েছে, নিশ্চিতভাবে তা নিন্দা করতে হবে, তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সিদ্দিকুল্লাহ বলেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশের মুখ খুলেছিল তখন মোদিজি সাহেব ভালো উত্তর দিয়েছিলেন। তো সম্মানিত দর্শক, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো ঘটেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এরই ধারাবাহিকতা আমরা আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি।
দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন অতি উৎসাহী ফোলাফাইন এই ফোলাফাইনগুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে, আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগ যদি 15-16 বছরে এই দেশের যতকে সর্বনাশ করছে, এই 3 মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান্নামের দিকে যাবে। ভাই কিছুক্ষণ আগে যেটা বলছেন যে এখনো যখন আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে, হ্যাঁ, তখন সবাই বলে যে মনে হয় এরা আওয়ামী লীগ নামাইছে। এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, এই জন্য কোনো ভালো মানুষ এখন আর কথা বলতেও ভয় পায়। হ্যাঁ, এখন দেখেন যে 5ই আগস্টের পরে জনগণ মনে করছিল যে এই দেশে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশে একটা গুণগত পরিবর্তন হবে। গুণগত তো কোনো পরিবর্তন হয় নাই, দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন অতি উৎসাহী ফোলাফাইন এই ফোলাফাইনগুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে, আওয়ামী লীগের দোষর। আরে তোরা কার দোষর? তোরা তো 52টা কমিটির 52টা সদস্যের মধ্যে তোরাই তো আছিল 35টা ছাত্র শিবিরের কর্মী এই সমন্বয়কদের ভিতরে, তাহলে তোরা কারে ট্যাগ দেস? হ্যাঁ, এখন এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, কেউ সত্য কথা বলতে গেলে তাকে ট্যাগ দেওয়া হয়। আমি কিছুদিন আগে একটা প্রতিবাদ করলাম যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে, হ্যাঁ, যারা ওই সময়কার যুদ্ধ ছিল দেশবিরোধী ছিল, তারা যদি এই নূর হোসেন দিবসে যদি ফুল দিতে পারে, তাহলে 24-এর গণ অভ্যুত্থানে যারা দেশদ্রোহী তাদেরও ফুল দেওয়ার অধিকার আছে। কারণ ওইটা তো হয়েছে একটা দৃশ্যমান, হ্যাঁ, তারা হয়েছিল 71 সালে যুদ্ধ অপরাধী ছিল, আর এরা তো এখনো প্রমাণিত হয় নাই। ওটা তো প্রমাণিত সত্য, এটা তো এখনো প্রমাণিত সত্য না, এখন বিচারাধীন। তো যদি নূর হোসেন যদি এরশাদকে হটানোর জন্য নূর হোসেন দিবস পালন করতে হয়, তাহলে এখানে সবাইকে এই নূর হোসেন দিবসটা পালন করতে দেওয়া উচিত। তখন বললো যে হানিফ মনে হয় এখন আওয়ামী লীগের এজেন্ট, আওয়ামী লীগ তারে নামাইছে। এই যে একটা ত্যাগের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, এই সমস্ত এই অতি উৎসাহী ফোলাফাইনগুলা, এগুলা সমাজ বুঝে না, রাজনীতি বুঝে না, এগুলা দেশটাকে একটা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। বলছে যে দেশের সংস্কার করবে। কি সংস্কার করবে? আমি মনে করতেছি যে দেশটা কুসংস্কার হবে, দেশের গুণগত কোনো সংস্কার হবে না। এই দেশের মানুষ চেয়েছিল যে বাংলাদেশটা একটা মৌলিক পরিবর্তন হোক। কি মৌলিক পরিবর্তন হইতেছে? আগে আমাদের গতকালকে মিরপুরের এক লোকে বললো যে হানিফ ভাই আপনি আগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেন, আগে আমরা যারা ব্যান্ড গাড়িতে বসে রাস্তায় মালামাল বিক্রি করতাম তখন 100 টাকা দিতে হইতো, এখন 150 টাকা দিতে হইতেছে। এইটাই কি আমাদের পরিবর্তন? হ্যাঁ, প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ ফ্যাসিবাদের পরিবর্তন যদি করা হয়, আমি বলবো যে 90 ফ্যাসিবাদের কারণে এই দেশটা এখন 90 ফ্যাসিবাদের হাতে পড়ছে। কারণ আওয়ামী লীগ যদি 15-16 বছরে এই দেশের যত ফ্যাসিবাদ আচরণ করে দেশটাকে সর্বনাশ করছে, এই 3 মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান্নামের দিকে যাবে। কারণ বাংলাদেশের এখন প্রতিবেশী বন্ধু বলতে আর কিছু নাই। এই ফোলাফাইনগুলা বাংলাদেশের বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সাথে, হ্যাঁ, তারা কি করছে? সম্পর্ক খারাপ করছে। আমি ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতীকী একটা লাশ কাঁধে নিয়ে ফেলানিদের বাড়ি পর্যন্ত গেছিলাম। কিছুদিন আগে আমি এই লাশ নিয়ে 66 জেলায় মিছিল করেছিলাম। আমি বললাম যে আমরা ভারতের আগ্রাসন বিরোধী, কিন্তু ভারত বিরোধী না। কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করে কোন দেশ চলতে পারে না। আপনি আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে আপনিও টিকতে পারবেন না। এটা তো সত্য, চিরন্তন সত্য। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়, কিন্তু প্রতিবেশীর আগ্রাসন মেনে নেওয়া যাবে না, প্রতিবেশীর অত্যাচার মেনে নেওয়া যাবে না। এই ফোলাফাইনগুলো কি করছে? প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করছে, দেশের ভিতরে এখন একটা কি করতেছে? হ্যাঁ, ধর্মীয় একটা উগ্রবাদ সৃষ্টি করে দিচ্ছে। ধর্মীয় যে সম্প্রীতির বাংলাদেশ, 100 বছরের 1000 বছরের একটা ঐতিহ্য আছে বাংলাদেশের, সম্প্রীতির বাংলাদেশ নষ্ট করে দিচ্ছে। কারণ একটা কথা আছে, পৃথিবীতে যত মানুষ রোগে, ক্ষুধায়, দারিদ্রতায় মারা গেছে, তার চেয়ে পৃথিবীতে বেশি মানুষ মারা গেছে এই ধর্মীয় প্রতিহিংসার কারণে। এখন বাংলাদেশে সেই ধর্মীয় প্রতিহিংসাটা, হ্যাঁ, এখন ঘরে ঘরে সৃষ্টি হয়েছে। এই অন্তর্বর্তী সরকার যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশের গৃহযুদ্ধ সৃষ্টি হবে, বাংলাদেশের কি দুর্ভিক্ষ সৃষ্টি হবে। এরা কোনো জায়গায় করতে পারে না, সিন্ডিকেট বানতে পারে নাই। আরো অনেকে বলতেছে যে অন্তর্বর্তী সরকার সিন্ডিকেটের দোসরের ভূমিকা পালন করতেছে। কারণ আপনারা জানেন, অনেকে মনে করছিল যে বাংলাদেশ একটা দুর্নীতিতে আসক্ত হয়ে গেছে। 15 বছর সর্বক্ষেত্রে দুর্নীতি হয়ে গেছিল। অন্তর্বর্তী সরকার দুর্নীতি দূর করবে, কিন্তু সর্বনাশ হয়ে গেল। এই যে স্বরাষ্ট্র সচিব তো বললো যে আমার 5 কোটি টাকা দিয়ে, বেশি লাগবে না, আমার এত চাহিদা নাই। নওগাঁ ডিসি কে নিয়োগ দিয়েছে 5 কোটি টাকা দিয়া। তাহলে দুর্নীতি তো দুর্নীতি রয়ে গেল, তাহলে জনকষ্ট সর্বনাশ হয়ে যাচ্ছে। তো কি এরা কি করবে? এরা দুর্নীতিদেরকে আশ্বস্ত করছে। অন্তর্বর্তী সরকার ছিল 2008 সালের অন্তর্বর্তী সরকার ছিল সত্যিকার একটা অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকার একটা দলীয় সরকারের 2-3টা দলীয় সরকার 2-3টা দলের ফটোকপি হিসেবে কাজ করতেছে, ওরা ওদের দোসর হিসেবে কাজ করতেছে। বাংলাদেশে এখন যতগুলো নিয়োগ হচ্ছে 2-3টা দলের অফিস থেকে সিরুকুট আসে, সিরুকুট অনুপাতে তাদের লোকগুলোকে নিয়োগ দেওয়া হচ্ছে। কিছুদিন আগে 667 জন ফিফি নিয়োগ দিছে, প্রত্যেকটা দলের অফিস থেকে ফিফি নিয়োগের জন্য লিস্ট আসছে। আগে ইনকাম যাই ছিল, আলুর কেজি 80 টাকা হয় না। শাসন না থাকে, আইন না থাকে, ব্যবস্থা না থাকে, দেশ তো চলবে না। এই আন্দোলন দেশের জন্য তো ভালো কিছু বয়ে আনবে না। রাস্তাঘাটে যানজট প্রচুর। আমি পরিস্থিতি আমরা আল্লাহর মধ্যে ভালো নাই, আমাদের আইন নীতি সব দিক দিয়ে একদম কমে গেছে। জুলাই আগস্টের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হয়।
শেখ হাসিনা সরকারের পতনের 3 মাস পেরিয়ে গিয়েছে, তারপরেও প্রতিদিন আন্দোলন সংগ্রাম মুখোমুখি সংঘর্ষ যেন পিছু ছাড়ছে না ইট কংক্রিটের এই ব্যস্ততম নগরীতে। কখন এই ব্যস্ততম নগরীর জনপদ শান্ত হবে? এই পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষগুলো কেমন আছে সবকিছু জানতে চাইবো বাংলাদেশ টাইমসের ক্যামেরায়। আমি জিকে সঞ্জিত জানাবো আপনাদেরকে। গরিবের পক্ষে কেউ নাই আল্লাহ ছাড়া। সমস্ত সব জিনিসের দাম বেশি, আয় ইনকাম নাই, তাহলে আমরা কিভাবে বাঁচবো? কিভাবে কি খাবো? আমাদের বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, আমরা কই যাবো, কার কাছে যাবো? আগে ইনকাম যাই ছিল তা আলুর কেজি 80 টাকা হয় নাই। আগে ইনকাম যাই হয়েছে মোটামুটি আল্লাহ খাওয়াইছে ডাল ভাত, এখন আরো খারাপ, সব জিনিসের দাম বেশি। এখন কার কাছে যাবো? আল্লাহ ছাড়া কেউ নাই, আর আমাকে একমাত্র আল্লাহ আমাকে ভরসা। আমাকে গরিবের দ্বারা কেউ নাই, আমাকে আল্লাহ লইয়া যেতে ভালো হয়, আমরা আর বাচ্চা থাকতে চাই না। এই কষ্ট আর সহ্য হয় না। ভাত খাইছে 2 দিন আগে, বাজার করতে পারি না, চাউলের কেজি 70 টাকা, আলুর কেজি 80 টাকা, গাড়িতে ইনকাম নাই, রাস্তাঘাটে চলতে পারি না, মাইয়া বলা চাকরি নাই, মাইয়া বলা বেকার। কার কাছে আবেদন জানাবো? এটা আমাদের দুঃখ, আর কিছু না। হ্যাঁ, নির্বাচন তো দেখতেই চাই ইনশাল্লাহ। নির্বাচন দেশ চলে, দেশে যদি শাসন না থাকে, আইন না থাকে, ব্যবস্থা না থাকে, দেশ তো চলবে না। দেশে সরকার তো লাগবে, সরকার লাগবে। কিন্তু আমি আশা করি এই দেখা অন্য দলেরা জানি বুঝে যে না, দেশে যদি আমরা খারাপ করি তাহলে আমাদের এর মুখ হবে, এটা জানি জনগণ বুঝে জানি ভোটটা দেয়। এটুকু আমার আকুল আবেদন। আমরা যে সরকার ভালো হবে সেই সরকারের ভোট দেবো, সেই সরকারের সাপোর্ট করবো। আমাদের আকুল আবেদন এটুক যে আমরা যারা রিক্সা চালক, এই ঢাকা শহরে যদি অটো গাড়ি চালার পারমিশন দেয়, ভোর 6টা হইতে বিকাল 5টা পর্যন্ত জানি না দেয়, জানি 5টার পরে চলুক, এরাও চলবে, আমরাও চলবো। এইটা হলো অটো রিক্সার ব্যাপারটা। সরকার যেন এটাও যাচাই বাছাই করে, কেন পোলাপানে সব বোঝে, পোলাপান ছাত্র সমাজ পোলাপানরা সব বোঝে, ছাত্র পোলাপানরা এমনি শিক্ষিত হয় নাই, মাথার ব্রেন খাটাইয়া শিক্ষিত হয়েছে। এরা আমাকে দেখবো কেন, আমরা ঝড় বৃষ্টি তুফানে লইয়া গেছি, আইসি, স্কুলে নিচ্ছি, বানাতেছে দিলেও মনে কষ্ট লাগছে। কবে তারা চাকরি পাবে, কবে তারা ভালো হইবে, আমরা কবে উন্নত করবো দেশ? আমার বাড়িঘরও নাই, এই পালতু অনেক আত্মসারি নেই, সম্বল আমার আইসি, ক্ষুদার জ্বালা, আমি খুব অভাবে আছি, আমার সাহায্য কেউ করে না। একমাত্র করে আল্লাহ যদি করে তাহলে পাবো। বাড়ি নাই, ঘর নাই, সব নদীতে চলে গেছে, সাগরে বাঁচতে আছি, ছেলে মেয়ে নিয়ে ঘর ভাড়া দিতে পারতেছি না, ঘর ভাড়া বাঁচতে গেছে, বাড়ি এলাকা আন্দোলন নামাই দেয়, মারে ধরে, কি করবো? আমরা তার গরিব, আমাকে কেউ শিখায় না। এখন যদি ভারসাম্য ছাত্র পোলামান না আমাকে শিখায় তাহলে আমরা বাচ্চা থাকতে পারবো না। আল্লাহ কেন আজ বলে রিক্সা করি এগুলো টানছি ছাত্র পোলামান রে, ছাত্র পোলামান না এরা বাঁচতে পারবো, তাহলে আমাকে কষ্ট আছে, নাইলে আর নাই। আমাদের ছাত্র পোলামানের আকুল আবেদন। দাম 1 কেজি আলুর দাম 80 টাকা, মরিচের দাম, চাউলের দাম 70 টাকা, সব জিনিসের দাম বেশি, কিভাবে চলবে? এই আন্দোলন দেশের জন্য তো ভালো কিছু বয়ে আনবে না, এটা অবনতির দিকেই যাবে। দেশের সব কিছু অবনতির দিকেই তো যাচ্ছে, ভালো তো কিছু দেখতে পাই না। দ্রব্যমূল্যের দাম তো কমে নাই তো, আমরা তো দ্রব্যমূল্য তো মনে করেন সব কিছু বাড়তি দিয়ে কেনা লাগে আমাদের। সার্বিক পরিস্থিতি আমরা আল্লাহর মধ্যে ভালো নাই, চালের দাম বেশি, তো তরকারির দাম বেশি, এটা তো আমাদের সমস্যা হচ্ছে। রাস্তাঘাট বন্ধ দিচ্ছে, কামে অর্জন করতে পারতেছি না। আমাদের অবস্থা তেমন একটা ভালো না, অটোর জন্য মনে করেন আমাদের আয় উন্নতি সব দিক দিয়ে একদম কমে গেছে। আমরা যে চলাফেরার মতন, যে ফ্যামিলি নিয়ে চলবো, চলার মতন কোনো যোগ্য নেই আমরা, কারণ অনেক কষ্ট দিয়ে আমরা বসবাস করতেছি এখন বর্তমানে। এই অটো উপরে উঠা যাওয়ার পর থেকে মনে করেন আমরা প্রতিদিন 200-300 টাকা নিয়ে ঘরে যাওয়াটা খুব টাফ হয়ে যেতেছে। আমরা কিভাবে চলবো বলেন? বাজারে গেলে সব দিক দিয়ে দাম বাড়তি, আমরা তো চলার মতন, ফ্যামিলি নিয়ে চলার মতন যোগ্যতা থাকতে হবে আমাদের, মানে আমরা এইভাবেই চলতেছি। কি করব? মানে সরকারে আমাদের উপরে কি করে না করে সরকারে ভালো জানতেছে। খুব একটা ভালো নেই বাবা, কেন ভালো? আমরা অটো রিক্সার জন্য আমরা ভাড়া পাচ্ছি না, এই অবস্থা। আর ভাড়া অটো রিক্সার জন্য ভাড়া পাচ্ছি না, আর হচ্ছে রাস্তাঘাটে যানজট প্রচুর, সারা ঢাকা সিটি পুরো রাস্তায় মনে করেন যে অটো রিক্সাতে ভরে গেছে, যেগুলো ভেতরে চালাইছে এই রাস্তা গাড়িগুলো আছে, যানজটের কারণে আমরা ভাড়া মারতে পারতেছি না। অটো রিক্সা মনে করেন যে 50 টাকা ভাড়া 30 টাকা দুবাই। ভালো নাই, ইনকাম কম, মনে করেন উটু বন্ধ দিতে 1 মাসের দিছে, 1 মাস পর আমরা কি করে খাবো? 1 মাসের আছে, আমরা সারা জীবন চলতো।
দেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান, আর দলটিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 35.5% মানুষ। ভয়েস অব আমেরিকার এক জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা যায় 4.9% মানুষ এ বিষয়ে অনিশ্চিত মতামত দিয়েছেন এবং 2.6% প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। জরিপের ফলাফলে দেখা যায় 18 থেকে 34 বছর বয়সী তরুণদের মধ্যে 39.9% আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন। 35 বা তার বেশি বয়সীদের মধ্যে এ হার 30.8%। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে যারা দলটিকে নিষিদ্ধ করার পক্ষে তাদের 54.1% চান এটি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। 15.2% চান 10 বছরের বেশি সময়ের জন্য নিষেধাজ্ঞা, 8.9% 5 থেকে 10 বছরের জন্য এবং 11.2% চান 1 থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করতে। আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 46.8% মানুষ। অপরদিকে 45.8% চান নেতারা রাজনীতি করে যেতে পারেন। এই জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়েছে। ওআরজি কুইজ রিসার্চ লিমিটেড প্রতিষ্ঠানটি 13 থেকে 27 অক্টোবর পর্যন্ত দেশের 8টি বিভাগে 1000 জনের মধ্যে টেলিফোন ইন্টারভিউয়ের মাধ্যমে জরিপটি সম্পন্ন করেন। শহরের 56.7% ও গ্রামের 57.1% উত্তরদাতা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান। পুরুষদের মধ্যে এ হার 61.8% এবং নারীদের মধ্যে 52.2%। তরুণদের মধ্যে 53.9% এবং বয়স্কদের মধ্যে 60.3% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। গত 5 আগস্ট ছাত্র ও জনতার নেতৃত্বে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে মানুষের মতামত জানতে এই জরিপটি পরিচালিত হয়। জরিপের ফলাফল আওয়ামী লীগ ও তাদের নেতাদের। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।